প্রিয় শিক্ষার্থীরা, রূপসা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজ বিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ডিসেম্বর মাস আমাদের গৌরবের মাস। এ মাস অর্জনের মাস, এ মাস বিজয়ের মাস। এই মাসে বাঙালিদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে স্বকীয়তা জানান দেবার মাস। সেই মাসে আমি স্মরণ করছি ৩০ লক্ষ শহীদের, ২ লক্ষ মা বোনকে যাদের আত্মত্যাগকে, স্মরণ করছি লাখো মুক্তিযোদ্ধাকে যাদের অসীম সাহসিকতায় পেয়েছি আমি স্বাধীনতার স্বাদ। স্বাধীনতা বা বিজয় আমাদের জন্য খুব সহজ ছিল না, খুব কঠিন ছিল আমাদের জন্য। আমাদের স্বাধীনতা পেলাম কিভাবে? শহীদ যারা হয়েছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, তারা কতটা দেশকে ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, এগুলো তোমাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের বর্তমান প্রজন্ম বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমাদের যে মূল আলোচনা সেটাই চলে যায়। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আজকের যে লেকচারটি, এটা আমার দ্বিতীয় লেকচার। এর আগে আমি আরো একটা ক্লাস নিয়েছিলাম। বিগত ক্লাসে আমি জানিয়েছিলাম তোমাদের যে বিষয়টি, সেটি হচ্ছে সামাজিক স্তরবিন্যাস কি, সামাজিক স্তরবিন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের বিগত ক্লাসে জানিয়েছিলাম। বোর্ডের দিকে খেয়াল। অষ্টম অধ্যায় সামাজিক স্তরবিন্যাস ও অসমতা হচ্ছে দ্বাদশ শ্রেণী। তোমাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষ। শিক্ষণ ফলে আমি একটি বিষয় রেখেছি, কারণ আজকে যা রেখেছি সেটা অনেক ব্যাপক আলোচনা, সেজন্য আমি একটি বিষয় রেখেছি, সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। যখন শ্রেণীকক্ষে ক্লাস নেব তখন আমরা মাল্টিমিডিয়া ক্লাস নেব। আমার কন্টেন্ট রেডি করা আছে, একটার পর একটা স্লাইড আসবে। যেহেতু আমার বাসায় মাল্টিমিডিয়ার ব্যবস্থা নেই, সেজন্য বোর্ডে আমি আগে থেকে লিখে নিয়েছি স্বল্পতার কারণে। তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। প্রথম সামাজিক স্তরবিন্যাস, মাঝখানে আমি লিখেছি এর যে বিভাগগুলো আছে সেগুলো আমি আশেপাশে লিখেছি, খেয়াল করো। দাস প্রথা প্রথমটি, তারপর দ্বিতীয় নাম্বারে যেটি আছে স্টেট বা সামন্ত প্রথা, এবং জাতি বর্ণ প্রথা ৩ নম্বরে, এবং ৪ নম্বরে সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। এই যে 4টি শ্রেণীতে ভাগ করেছেন, এটি হচ্ছে টিবি বটমার সামাজিক স্তর বিন্যাসকে 4টি ভাগে ভাগ করেছেন, এবং অন্যান্য সমাজ বিজ্ঞানীরা বলেছেন যে সামাজিক স্তর বিন্যাসকে 4টি আছে, সেই 4টি ধরন হচ্ছে এটি। গত ক্লাসে তোমাদের মনে আছে অনেকের হয়তো, কারো বিজ্ঞানী টিবি বটমার সামাজিক স্তর বিন্যাস বলতে কি বুঝিয়েছেন? ক্ষমতা বা মর্যাদার ভিত্তিতে কতগুলো শ্রেণী বা স্তরকে বুঝিয়েছেন। এখন আমরা যে এই স্তরগুলো সম্পর্কে জানলাম, টিবি বটমারের সংজ্ঞাটাও আমরা আরেকবার মনে করার চেষ্টা করলাম। সামাজিক স্তর বিন্যাসের যে প্রকারভেদ, তার প্রথম যেটি আছে দাস প্রথা। তাহলে দাস প্রথা কি? দাস প্রথা হচ্ছে প্রাচীন শ্রেণীভিত্তিক সমাজ ব্যবস্থা। আবার এভাবে বলতে পারি যে সামাজিক যে স্তরায়ন আছে সেখানে যে প্রাথমিক যে ধাপটা বা প্রাথমিক যে স্তরটি, সেটি হচ্ছে দাস প্রথা। দাস প্রথাটা কখন শুরু হয়েছে? যে সম্পত্তির ব্যক্তি মালিকানা সৃষ্টি হওয়ার পর থেকে দাস প্রথার উদ্ভব ঘটেছে। প্রিয় শিক্ষার্থী, দাস প্রথা আবার 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে উৎপাদনমূলক দাস এবং গৃহদাস। তাহলে এখানে কথা হচ্ছে দাস কারা, দাস কারা হয়? কেউ কি ইচ্ছাকৃত দাস হয়? কেউ কি ইচ্ছাকৃত দাস হতে চায়? নিশ্চয়ই চাইবে না। আমি চাইবো না, তোমরা চাইবে না, কেউ চাইবে না। যে আমি অসত্য জীবন কেউই পছন্দ করে না। তোমরা জানো, যখন কোনো রাষ্ট্রকে দখল করতে হয় তখন যুদ্ধ বিদ্রোহের মাধ্যমে কি করতে হয়? ওই রাষ্ট্রকে দখল করতে হয়, তাই না? এখানে যারা পরাজিত বা পরাস্ত সৈনিক থাকে তাদেরকে বিজয়ী যে পরাজিত সৈনিকদের মাজায় দড়ি বেঁধে কি করতো? জাহাজে করে নিয়ে যেত। যে যাদেরকে নিয়ে যাওয়া হতো তাদের উৎপাদনমূলক কাজের সাথে সম্পৃক্ত করা হতো, এবং তারা উৎপাদনের বিভিন্ন হাতিয়ার হিসেবে কাজ করত। মানে মূলত হচ্ছে সমাজ এবং সভ্যতা উন্নয়নের জন্য এই উৎপাদনমূলক দাস যারা ছিল তাদেরকে কাজ করতে হতো। এবং তারা কি করত? তারা তাদেরকে বাধ্য করত, ইচ্ছাকৃত তারা করতে চাইতো না, তাদেরকে বাধ্য করা হতো এই কাজগুলো করার জন্য। সমাজ বিজ্ঞানী নির্ভয় কি করছে এই সম্পর্কে, এই বিষয়ে তার বিখ্যাত একটা গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থ স্ক্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এই যে বিখ্যাত গ্রন্থটি তার, সেখানে তিনি এই বিষয়টি নিয়ে চমৎকার কিছু কথা তুলে ধরেছেন। কি কি?
তিনি বলেছেন যে প্রাচীন রোম এবং গ্রিক সভ্যতার দিক থেকে অনেক 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 বেশি আগে ছিল। আগে থাকার কারণ আছে কি, তারা অনেক বেশি কেন আগে ছিল? তারা কি করতো? ওই সমস্ত দাসীদেরকে শ্রম করাতো, হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিত। কষ্ট দিয়ে কি করতো তারা? সেই যে সভ্যতার যে দ্বার প্রান্তে উদ্ভাসিত হয়েছিল এবং সভ্যতার দ্বার প্রান্তে চলে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে উৎপাদনমূলক দাস সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা পেয়েছো যে এই সমস্ত পরাস্ত সৈনিকরা থাকতো, তাদেরকে কি করা হতো? তাদেরকে দাসত্ব জীবন যাপন করতে হতো, তাদের উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো, তাদের অমানসিক যে কষ্ট সেটা দেওয়া হতো এবং তারা সমাজ এবং সভ্যতার উন্নয়নের জন্য কাজ করে গেছে। প্রিয় শিক্ষার্থী, তারপর গৃহদাস। গৃহদাস কারা? যারা হচ্ছে গৃহের কাজকর্ম করে, তারা হচ্ছে গৃহদাস। তারা গৃহের কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকে। আসলে এই দাসেরা ছিল অত্যন্ত নির্মম নির্যাতিত একটি জাতি বা গোষ্ঠী। তাদের কোনো অধিকার ছিল না, ব্যক্তি স্বাধীনতা ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, তাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ ছিল না। দাসেরা কখনোই মনিবের অবাধ্য হতে পারবে না, এরকমটাই ছিল। যদি কখনো কোনো মনিব তাদের দাসীদের হত্যা করত, তাদের কোনো বিচার হতো না। তোমাদের মনে হতে পারে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব। এটা কি ছিল জানো? এটা ছিল আইন দ্বারা স্বীকৃত। দাসীদের কি করা হতো? পশুর মতো হাটে বাজারে বিক্রি করা হতো। কতটা নির্মম নিষ্ঠুর হতে পারে তোমরা একবার ভেবে দেখছো? আশা করি তোমরা দাসপ্রথা সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। এর পরে যে আলোচনা সেটি হচ্ছে স্টেট বা সামন্ত প্রথা। স্টেট বা সামন্ত প্রথাটা কি? প্রথমে আমরা দেখব সামন্ত প্রথা হচ্ছে জমি মালিকের ভূ সম্পত্তি। প্রকৃত অর্থ হলো জমিদারদের মালিকানাধীন যে জমি ও সম্পত্তি আছে সেটা হচ্ছে স্টেট বা সামন্ত প্রথা। এই যে স্টেট বা সামন্ত প্রথা, এটি ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপীয় সমাজে এই তিনটি স্টেটে বিভক্ত করা হয়েছিল। কয়টি স্টেটে? তিনটি স্টেটে বিভক্ত করা হয়েছিল, যা অভিজাত শ্রেণী, যাজক শ্রেণী, সাধারণ মানুষ। অভিজাত শ্রেণী কারা? যারা সমাজের উঁচু স্তরের লোক, তাদেরকে আমরা অভিজাত শ্রেণী বলছি এখানে বলেছে। এবং যাজক শ্রেণী কারা আছে? যারা সমাজে ধর্মকর্ম নিয়ে থাকে, যেরকম মুসলমানরা ইমাম আছে, ইমামতি করেন, মাওলানা আছে, হিন্দুদের ব্রাহ্মণ এবং খ্রিস্টানদের পাগড়ি। এই যে বিষয়টি না, এরা হচ্ছে যাজক শ্রেণী। এবং সাধারণ মানুষ তোমরা খুব সহজেই বুঝতে পারছো সাধারণ মানুষ কারা, যারা সমাজে সাধারণভাবে জীবনযাপন। যে আলোচনাটি সেটি হচ্ছে জাতি বর্ণ প্রথা। জাতি বর্ণ প্রথাটা কি? বা ভারতীয় সমাজে বেশি লক্ষণীয় এবং এটা আর্থিক যে বিভাজনটা এখানে পরিলক্ষিত হয়। এই যে বললাম জাতি বর্ণ প্রথা, এটা জন্মগত ভাবে নির্ধারিত হয়ে থাকে। জাতি বর্ণ প্রথা ভারতীয় সমাজে বৈবাহিক ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থী, এই যে জাতি বর্ণ প্রথা, এটাকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। ব্রাহ্মণ কারা? আমাদের এই যে শ্রেণী বিভাজন গুলো আছে না, এগুলো সম্পর্কে আমরা এখন জানবো। এখন ব্রাহ্মণ কারা? ব্রাহ্মণ সম্প্রদায়টা এসেছে কিভাবে? এরা এসেছে ব্রাহ্ম দেবতার মাথার অংশ থেকে এসছে ব্রাহ্মণরা। এরা কি করবে? লোক ব্রাহ্মণরা হচ্ছে সমাজের উঁচু স্তরের লোক এবং এরা সমাজের পূজা অর্চনা করবে, তারপর সমাজের পূজা অর্চনা করবে, ভালো ভালো কাজ করবে, ধর্ম চর্চা করবে, জ্ঞান চর্চা করবে। এরকম এই ব্রাহ্মণরা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবে সমাজে। তারপর কি আছে? ক্ষত্রিয় কারা? হচ্ছে ব্রাহ্ম দেবতার যে বাহুর অংশ থেকে ক্ষত্রিয়রা এসেছে। এরা কি করবে? যুদ্ধ বিগ্রহ করবে এবং এই যে ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র পুরা সমাজটাকে তারা প্রোটেকশন দেবে। কি করবে? সেভ করবে। হ্যাঁ, কারা করবে? ক্ষত্রিয়রা। আমাদের দুইটা হাত আছে, এই হাত দিয়ে আমরা কি করি? অনেক কাজ করি। আমাদের কি করতে হয়? যুদ্ধ করতে গেলে আমাদের হাত প্রয়োজন হয়। এবং বৈশ্য জানি, বৈশ্য পুরুষ থেকে পেটের অংশ থেকে আসছে এবং এরা কি করবে? এরা হচ্ছে খাদ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত থাকবে, ব্যবসা বাণিজ্য করবে, কৃষি কাজ করবে এবং মূলত হচ্ছে পেটটা বাঁচানোর যে কাজটি, শুধু পরিশ্রম, তারপর হচ্ছে ধর্মকর্ম, এই কাজ পরিচ্ছন্নতার কাজ করলেও হবে না, আমাদের তো খেতে হবে, জীবন বাঁচাতে হবে। এই বৈশ্যরা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত থাকবে। তারপর কি আছে? শূদ্ররা এসেছে ব্রাহ্ম দেবতার পায়ের তলার অংশ থেকে। তারা কি করে? এটি হচ্ছে সর্বশেষ ধাপ। শূদ্রদের কাজ হচ্ছে সমাজের যে সমস্ত পরিচ্ছন্নতার কাজ আছে, হরিজন সম্প্রদায়
এরা সমাজের বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করে এবং নিচু জাতিবি সমাজের যে জেলে কামার কুমার এদেরকে আমরা শূদ্র বলে থাকি। প্রিয় শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের যে আলোচনা সেটি হচ্ছে যেটি আছে সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী। মর্যাদা গোষ্ঠীর মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি এবং সামাজিক যে স্ট্যাটাস মর্যাদা কে কোন অবস্থানে আছে সেটাকে বোঝাচ্ছে যে আমি কোন লেভেল মেনটেন, একজন মন্ত্রী মিনিস্টার কোন লেভেলে থাকবে সমাজের, তার সচিবরা কোন লেভেলে থাকবে, এই যে অবস্থানগুলো না এইটাই হচ্ছে সামাজিক শ্রেণী বা মর্যাদা গোষ্ঠী বলা হয়েছে। এবং সামাজিক শ্রেণী এবং মর্যাদা গোষ্ঠীকেও আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? উচ্চবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণী। উচ্চবিত্ত কারা? উচ্চবিত্ত হচ্ছে সমাজে যে সমস্ত মানুষজন উঁচু স্তরে অবস্থান করছে, আমি একটু আগে বললাম। মধ্যবিত্তরা হচ্ছে যেরকম শিক্ষকরা আছেন, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা তারা, এবং নিম্নবিত্ত শ্রেণী যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, দিন আনে দিন খায়, এরকম যারা আছে তারা। শিক্ষার্থী, এই যে আমি সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ আলোচনা করলাম, আশা করি তোমরা এ ব্যাপারে ভালোভাবে ধারণা পেয়েছো। কারণ কোনো এই বিষয় নিয়ে কোনো সমস্যা থেকে থাকে আসলে খাতায় লিখে রাখবে। আমি তোমাদের এই প্রশ্নগুলো যখন কলেজ খুলবে তোমাদের আনসার গুলো আমি দেওয়ার চেষ্টা করবো। শিক্ষার্থী, আগামী ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে ক্লাস নেব সেটি হচ্ছে জেন্ডার কি, এ সম্পর্কে বিভিন্ন মতবাদ নিয়ে আলোচনা করব এবং সৃষ্ট সামাজিক যে বৈষম্যগুলো আছে সেগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করবো। আশা করি তোমরা বাসায় একটু দেখবে। যদি তোমরা বাসায় একটু দেখো না, তাহলে দেখা যাচ্ছে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের সহজে ধরতে সুবিধা হবে, তোমরা সহজেই বুঝতে পারবে, আর আমার ক্লাস নিতেও খুব ভালো লাগবে। আমাদের একটু জানানো দরকার, তোমরা শুধু যে পাঠ্য বইয়ের যে বইগুলো আছে না শুধু সেইটাই পড়বে না, তোমরা বিষয়ে জ্ঞান চর্চা করবে। অন্যান্য বিভিন্ন বিষয়ে যে বইটাই সামনে পাবে বা যেটাই পাবে পেপার পত্রিকা পড়ার চেষ্টা করবে। আশা করবো তোমরা বাসায় থাকবে এবং পড়াশোনা করবে সঠিকভাবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই শুভকামনায় আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।